এখন আমরা ইতিমধ্যে জানি যে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ তাদের ধ্বংসাত্মক শক্তির ভিত্তি। এই চার্জটি প্লাস্টিকের কণাগুলিকে ঝিল্লিতে আঁকড়ে থাকতে মস্তিষ্কসহ জৈবিক বাধা অতিক্রম করতে, প্রোটিনের সাথে আবদ্ধ হতে এবং জেনেটিক প্রক্রিয়াগুলিতে হস্তক্ষেপ করতে দেয়। চার্জ জড়ো কিছু থেকে প্লাস্টিককে জীবমণ্ডল এবং মানবজাতির মধ্যে একটি ক্ষুদ্র কিন্তু শক্তিশালী ধ্বংসাত্মক শক্তিতে রূপান্তরিত করে। এটি বুঝতে পেরে অ্যালাট্রায়ের বৈজ্ঞানিক গোষ্ঠী সর্বপ্রথম একটি কৌশলগত দিক নির্দেশ প্রস্তাব করেছিল, অর্থাৎ ন্যানোপ্লাস্টিকগুলিকে তাদের বৈদ্যুতিক চার্জ জমা এবং ধরে রাখার ক্ষমতা থেকে বঞ্চিত করতে। মনে রাখবেন যে আমাদের চারপাশে অগণিত ন্যানো পার্টিকেল বিদ্যমানতবুও বেশিরভাগই নিজেদেরকে ভেদ করে না বা ধ্বংস করে না। শুধুমাত্র প্লাস্টিক তাদের বৈদ্যুতিক মতো আচরণের কারণে করে। এইভাবে যদি আমরা এই সম্পত্তিটি নির্মূল করতে পারি, তাহলে আমরা মাইক্রো ন্যানোপ্লাস্টিককে নিষ্ক্রিয় এবং নিরীহ কণাতে পরিণত করতে পারি, যা আর আমাদের বা জীবমণ্ডলের জন্য বিপদ ডেকে আনে না। এখন কিভাবে উলাট্রা এর বৈজ্ঞানিক গোষ্ঠী এটি বুঝতে পেরেছিল এবং একটি সমাধান প্রস্তাবকারী প্রথম হয়ে উঠেছে? উত্তরটি বহু বছর পিছিয়ে যায় এবং ইগর ড্যানিলভ একজন মেরুদণ্ড বিশেষজ্ঞ এবং গবেষক, যিনি মেরুদণ্ডের রোগ নিয়ে গবেষণা করতে বহু বছর অতিবাহিত করেছিলেন। ২০ বছরেরও বেশি আগে তিনি সক্রিয়ভাবে বৈজ্ঞানিক গবেষণায় নিযুক্ত ছিলেন, যা ইন্টারভার্টেব্রাল ডিস্কের অবক্ষয় প্রক্রিয়াগুলির তদন্তের উপর দৃষ্টি নিবদ্ধ করে। নিউক্লিয়াস পালপোসা শান্তকোষীয় পদার্থ এবং ইন্টারভার্টেব্রাল ডিস্কের কার্টিলাজিনাস টিস্যুতে সংঘটিত রূপগত এবং জৈব রাসায়নিক পরিবর্তনগুলি বোঝার জন্য তার কাজের একটি ব্যাপক পরীক্ষামূলক এবং ক্লিনিক্যাল অধ্যয়ন অন্তর্ভুক্ত ছিল। সেলুলার প্রক্রিয়া অধ্যয়ন করার সময় ড্যানিলভ ইমিউন নিয়ন্ত্রণ এবং রোগগত প্রতিক্রিয়াগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করেছিলেন, যা অবক্ষয়কে ট্রিগার করতে পারে। তিনি উল্লেখ করেছেন যে মাইটোকন্ড্রিয়াল কর্মহীনতা এই পরিবর্তনগুলির অন্যতম প্রধান চালক ছিল এবং এই অন্তর্দৃষ্টিটি সেলুলার ফাংশনকে ব্যাহত করতে পারে তা তদন্তের সূচনা বিন্দু হয়ে উঠেছে। ড্যানিলো ঘন ঘন বিশেষ পরীক্ষাগার পরিদর্শন করতেন এবং বিশদ বিশ্লেষণের সময় তিনি কোষের ভিতরে বিদেশি কণা খুঁজে পান, যা তিনি পরে প্লাস্টিক হিসাবে চিহ্নিত করেন। এই আবিষ্কারটি তার গবেষণার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে, কারণ তিনি সম্ভাব্য প্রক্রিয়া বিশ্লেষণ করতে শুরু করেছিলেন, যার দ্বারা প্লাস্টিক কোষগুলিকে প্রভাবিত করে। তার তদন্তের মাধ্যমে ইগর ড্যানিলভ নির্ধারণ করেছিলেন যে কোষের উপর ক্ষুদ্র প্লাস্টিকের কণার নেতিবাচক প্রভাব তারা মাইটোকন্ড্রিয়াতে যে ক্ষতি করে তা সঠিকভাবে কাণ্ড করে। এই উপসংহারটি পর্যবেক্ষণের উপর ভিত্তি করে করা হয়েছিল যে এই ক্ষুদ্র প্লাস্টিকের কণা ধারণকারী কোষগুলি মাইটোকন্ড্রিয়াল কর্মহীনতার স্পষ্ট লক্ষণ দেখিয়েছিল, যা ফলস্বরূপ অবক্ষয় প্রক্রিয়াগুলিকে বাড়িয়ে তোলে। এখানে ইগর ড্যানিলভ পরামর্শ দিয়েছেন যে প্লাস্টিকের কণার কোষ ভেদ করার ক্ষমতা তাদের বৈদ্যুতিক সদৃশ আচরণের কারণে হতে পারে, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক চার্জ জমা এবং ধরে রাখার ক্ষমতা, যা তাদের নিজেদের চারপাশে একটি জৈবিক শেল তৈরি করতে দেয়। এই বৈশিষ্ট্যটি প্লাস্টিকের কণাগুলিকে সহজেই কোষে প্রবেশ করতে সক্ষম করে ইমিউন সিস্টেম দ্বারা শনাক্তকরণ এড়াতে রক্ত মস্তিষ্কের বাধাসহ প্রতিরক্ষামূলক জৈবিক বাধাগুলি কোষের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত করে এবং অবক্ষয় এবং কোষের মৃত্যুকে উস্কে দেয়। এই ভিত্তিতে ইগর ড্যানিলো প্রস্তাব করেছিলেন যে এই ক্ষুদ্র প্লাস্টিকের কণাগুলিকে নিরপেক্ষ করতে আমাদের তাদের চার্জ জমা এবং ধরে রাখার ক্ষমতা থেকে বঞ্চিত করতে হবে। তিনি সার্জন অনকোলজিস্ট, সাইটোলজিস্ট, প্যাথোলজিস্ট এবং জিনতত্ত্ববিদ, সেই সাথে জীববিজ্ঞানী এবং রসায়নবিদ সহ বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রের তার সহকর্মীদের সাথে ক্ষুদ্র প্লাস্টিক কণার ক্ষতিকারক প্রভাব সম্পর্কে তার অনুসন্ধান এবং অনুমান শেয়ার করেছেন। শীঘ্রই এই বিশেষজ্ঞরা তার উদ্বেগজনক পর্যবেক্ষণ নিশ্চিত করেছেন যে এই প্লাস্টিক কণাগুলি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে, যেমন মস্তিষ্ক, হৃদপিণ্ড, অন্তঃস্রাব এবং প্রজনন অঙ্গগুলিতে জমা হয়, যেখানে তাদের উপস্থিতি অঙ্গের কার্যকারিতা ব্যাহত করতে পারে এবং আমাদের স্বাস্থ্যকে ধ্বংস করতে পারে। ইগর ড্যানিলোর ভবিষ্যদ্বাণীগুলি গভীরভাবে উদ্বেগজনক ছিল, বিশেষ করে বৈশ্বিক প্রবণতার আলোকে।
প্লাস্টিকের ক্রমবর্ধমান উৎপাদন এবং মহাসাগর ও বাস্তুতন্ত্রে প্লাস্টিক বর্জ্যের ক্রমবর্ধমান সঞ্চয়। এইভাবে ২০ বছরেরও বেশি আগে অ্যালাট্রায়ের বৈজ্ঞানিক গোষ্ঠী বুঝতে পেরেছিল যে মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকগুলি শুধুমাত্র মানুষের জন্য নয়, সমগ্র জীবজগতের জন্য একটি গুরুতর হুমকি তৈরি করেছে এবং প্রতি বছরেই কণার সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে গ্রহের জলবায়ু এবং ভূগতিগত পরিবর্তনের মধ্যে পরিস্থিতি আরও খারাপ করে। এর প্রভাব সুদূরপ্রসারী। আমরা যদি মাইক্রো ন্যানোপ্লাস্টিক থেকে চার্জ নির্মূল করতে পারি, আমরা কেবল মানব স্বাস্থ্যের উপর তাদের ধ্বংসাত্মক প্রভাবকে দূর করব, নাতবে জীবজগতে জমে থাকা অতিরিক্ত শক্তিকেও দূর করব, যে শক্তি বর্তমানে ভূগতিগত সংকটকে জ্বালানি দেয় এবং প্রাকৃতিক দুর্যোগকে তীব্র করে। এই প্লাস্টিক আর অস্থিতিশীল কারণ হিসাবে কাজ করবে না এবং অনেক গ্রহের হুমকি একবারে প্রশমিত হতে পারে যদি আমরা ন্যানোপ্লাস্টিককে তাদের চার্জ জমা এবং ধরে রাখার ক্ষমতা থেকে বঞ্চিত করার উপায় খুঁজে পেতে পারি। প্রশ্ন হল আমরা কিভাবে এটি অর্জন করতে পারি? আচ্ছা, এর সৎ হতে দিন। এই কাজটি অত্যন্ত কঠিন। একটি টেস্ট টিউবে এই ক্ষুদ্র প্লাস্টিকের বৈদ্যুতিক সদৃশ আচরণকে কিভাবে নিরপেক্ষ করা যায় তা সহজভাবে বের করা যথেষ্ট হবে না। মানবদেহের অভ্যন্তরে থাকা জীবমণ্ডলে ইতিমধ্যে উপস্থিত প্রতিটি মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক কণার জন্য কিভাবে এটি অর্জন করা যায় তা আমাদের শিখতে হবে এবং মানুষ বা প্রকৃতির ক্ষতি না করে তা করুন। এই চ্যালেঞ্জের অভূতপূর্ব মাত্রার পরিপ্রেক্ষিতে এটি সমাধান করার জন্য অনেক শাখা বায়োফিজিক্স, ন্যানোটেকনোলজি, আণবিক বিষবিদ্যা, বস্তুগত বিজ্ঞান এবং ওষুধের বিশেষজ্ঞদের মধ্যে সহযোগিতার প্রয়োজন হবে। প্লাস্টিক দূষণ একটি সংকীর্ণ পরিবেশগত সমস্যা নয়, একটি পদ্ধতিগত বৈশ্বিক চ্যালেঞ্জ যা স্বাস্থ্য, নিরাপত্তা, প্রাকৃতিক সম্পদ, আমাদের সভ্যতার স্থিতিশীলতা এবং জীবনকে প্রভাবিত করে। ২০ বছর আগে অ্যালাট্রা এর বৈজ্ঞানিক গোষ্ঠী ইতিমধ্যেই মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকের বিপদকে স্বীকৃতি দিয়েছে এবং কিভাবে তাদের নিরপেক্ষ করা যায় তার অন্তর্নিহিত নীতি চিহ্নিত করেছে। কিন্তু আজ অবধি আমরা এটি অর্জনের কোনো উপায় খুঁজে পাইনি। এই কারণেই অ্যালাট্রা বিশ্বের বৈজ্ঞানিক সম্ভাবনার একীকরণের আহ্বান জানায়, একটি বার্তা যা দুর্ভাগ্যবশত প্রায়শই ভুল বোঝা যায়। বিজ্ঞানীদের একত্রিত করার অর্থ এই নয় যে তারা একটি সমাধান খুঁজে না পাওয়া পর্যন্ত তাদের সবাইকে একটি বিশাল পরীক্ষাগারে আটকে রাখা, বরং এর অর্থ হল উন্মুক্ত আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহিত করা, যেখানে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা অবাধে জ্ঞান ভাগ করে এবং একটি সাধারণ লক্ষ্যের দিকে একসাথে কাজ করে। গবেষণা পদ্ধতিগুলি সারিবদ্ধ করা, উন্মুক্ত ডেটা বিনিময়ের প্রচার, সামঞ্জস্যপূর্ণ পর্যবেক্ষণ সরঞ্জামগুলি বিকাশ করা এবং সমন্বিত নীতিগত সিদ্ধান্ত নেওয়ার বিষয়। বৈজ্ঞানিক সম্প্রদায় ইতিমধ্যে প্রমাণ করেছে যে এই ধরনের সহযোগিতা সম্ভব যখন মানবতা একটি সাধারণ লক্ষ্যকে ঘিরে একত্রিত হয়। মানব জিনোম প্রকল্প বিবেচনা করুন। ইউনিফাইড ডেটা স্ট্যান্ডার্ডের অধীনে কাজ করে এমন কয়েক ডজন দেশে শত শত প্রতিষ্ঠান একটি অগ্রগতি অর্জন করেছে যা বিজ্ঞান ও চিকিৎসা পদ্ধতিকে পরিবর্তন করেছে। একইভাবে প্লাস্টিক সংকট মোকাবেলায় বিশ্বব্যাপী সহযোগিতা প্রয়োজন। নিজেদের এবং আমাদের গ্রহ উভয়কে রক্ষা করার জন্য একটি সম্মিলিত প্রচেষ্টা। আলাচার ইন্টারন্যাশনাল পাবলিক মুভমেন্ট সক্রিয়ভাবে পোপ ফ্রান্সিস লাউদাতো সি এর উদ্যোগকে সমর্থন করে, যা আমাদের সাধারণ বাড়ি পৃথিবী গ্রহকে রক্ষা করার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে চায়। এটা জোর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যে লাউদাতো সাগর শুধু প্রকৃতির যত্ন নেওয়ার আহ্বানের চেয়ে অনেক বেশি। এটি একটি ব্যবহারিক এবং বৈজ্ঞানিকভাবে ভিত্তিযুক্ত গাইড, আমাদের বিশ্বকে রূপান্তরিত করার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব তৈরি করার জন্য একটি রোডম্যাপ। এনসাইক্লিক্যাল একটি টেকসই ভবিষ্যতের দিকে একটি স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে বাস্তুশাস্ত্র, জলবায়ু ন্যায়বিচার এবং আমাদের সাধারণ বাড়ি রক্ষার জন্য মানবতার ভাগ করা দায়িত্বকে একত্রিত করে। আলাত্রা আন্দোলন এই নীতিগুলিকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করেলা ডেল্টা সাগরকে পরিবেশগত এবং সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় এবং আমাদের গ্রহের সূক্ষ্ম ভারসাম্য রক্ষায় বৈশ্বিক সহযোগিতার জন্য একটি শক্তিশালী অনুঘটক হিসাবে দেখে। কার্ডিনাল পিটার টার্কসন পন্টিফিশিয়াল একাডেমি অব সায়েন্সের চ্যান্সেলর, বাস্তুশাস্ত্র এবং সামাজিক ন্যায়বিচারে তার নিবেদিত কাজের জন্য ব্যাপকভাবে স্বীকৃত।
তার শিক্ষামূলক প্রচেষ্টা এবং অক্লান্ত সমর্থনের জন্য ধন্যবাদ। এনসাইক্লিক্যাল আমাদের গ্রহকে রক্ষা করার জন্য একটি ব্যবহারিক নির্দেশিকা হিসাবে বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রচারিত হয়। কার্ডিনাল পিটার টার্কসনকে পরিচয় করিয়ে দেওয়া আমাদের জন্য একটি বড় সম্মানের বিষয়, যিনি এনসাইক্লিক্যাল লাউদাতো সি এর প্রচার এবং এর নীতিগুলিকে বাস্তবে প্রয়োগ করার জন্য যে প্রচেষ্টা করা হচ্ছে সে সম্পর্কে কথা বলবেন। তাই প্রশ্ন হল, কিভাবে আমরা লাউদাতো সিকে ব্যাপকভাবে পড়তে পারি? অবশ্যই এটি একটি বই যে আছে, আমি জাতিসংঘে উপস্থাপন করেছি, আমি প্যারিসের ইউনেস্কোতে এটি উপস্থাপন করেছি, আমি এটি দাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে উপস্থাপন করেছি। তাই আমি বিভিন্ন পরিবেশে লাউদাতো সি সম্পর্কে কথা বলেছি। আমি এমনকি বিশ্ববিদ্যালয় গ্রুপেও এটি উপস্থাপন করার সুযোগ পেয়েছি। ওহিও স্টেট ছিল প্রথম দল যারা লাউদাতো সি সম্পর্কে শুনতে চেয়েছিল, এবং তারপর থেকে আমি ডেটনে আছি, আমি সান দিয়েগোতে আছি। এবং তাই লাউদাতো সিকে সুপরিচিত করার জন্য আমরা লাউদাতো সি অ্যাকশন প্ল্যাটফর্ম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি, যেটি লাউদাতো সি এর ৭ জন অভিনেতাকে প্রকৃতপক্ষে চিহ্নিত করেছে। তাই গির্জাসভা গির্জাম সজিদ সিনাগগ উপাসনালয়, অধ্যয়নের স্থান, প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের ধরনের অধ্যয়ন, শিক্ষা কেন্দ্র, অফিস এবং কারখানা। তাই আমরা এই ৭টি দলকে চিহ্নিত করি এবং বলি, ঠিক আছে, ৭ বছর ধরে একটি দল অনুসরণ করুন এবং দেখুন আপনি কি পান। ঠিক আছে, সবই ছিল এনসাইক্লিক্যালের বিষয়বস্তুকে জনপ্রিয় করে তোলার জন্য এবং লোকেদের এটিকে বাস্তব অনুশীলনে রাখতে উৎসাহিত করা এবং সক্ষম করা। তাই এটি এমন কিছু নয় যা কর্মযোগ্য এবং এমন কিছু সম্পর্কে লেখা। এখন ১০ বছর, ঠিক আছে, এটি ২০২৫। এখন সেই ফলাফলটি ২০১৫ সালে প্রকাশিত হয়েছিল। আমরা এখনও এটির নাম শুনিনি। এমন জায়গাগুলি শনাক্ত করা বা কথা বলা কঠিন। ব্যক্তিগতভাবে এবং আমাদের শক্তির দৃষ্টিকোণ থেকে আমরা বিভিন্ন শ্রোতা এবং নির্বাচনী এলাকার সাথে এই বিষয়ে কথা বলার সুযোগ পেয়েছি, কিন্তু আমি এখনও বলবো না যে এই কারণে এটি বিশ্বব্যাপী এবং প্রত্যেকের দ্বারা এবং প্রত্যেকের জন্য পরিচিত। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি এবং আমরা এটি সম্পর্কে কথা বলতে থাকব। এবং পোপ ফ্রান্সিস এটিকে একটি বড় ধাক্কা দেওয়ার জন্য তারা বোর্গো লাউদাতো সি নামে একটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এখানে রোমে এটি জানার আরেকটি উদ্যোগ হল তারা যাকে লাউদাতো সি ডিপ্লোমা বলে তার বিকাশ। এজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং যে মুহূর্তে আমরা এটি বিশ্ববিদ্যালয়গুলিতে প্রতিষ্ঠিত হয়, এটি অনেক তরুণদের আক্রমণ করে এবং তাই আপনি জানেন এটি লাউদাতো সি সম্পর্কে জ্ঞান ছড়িয়ে দেওয়ার একটি উপলক্ষ হয়ে ওঠে আমাদের গ্রহের সুরক্ষায় তার বৈজ্ঞানিক এবং সামাজিক অবদানের জন্য। আল্লাহতাআলা পরম পবিত্রতা পোপ ফ্রান্সিসের আশীর্বাদ পেয়েছিলেন আমাদের গ্রহের সংরক্ষণের জন্য কাজ চালিয়ে যাওয়ার জন্য। এই আধ্যাত্মিক উৎসাহ আল্লাহতাআলা এর অংশগ্রহণকারীদের ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছে এবং ন্যানোপ্লাস্টিকের সমস্যা যা সমস্ত মানবতার জন্য এবং এর ভবিষ্যতের জন্য ক্রমবর্ধমান হুমকির বিষয় গভীর গবেষণা চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। এই প্রচেষ্টার ফলস্বরূপ বৈজ্ঞানিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, ন্যানোপ্লাস্টিক ইন দ্য বায়োস্ফিয়ার ফর মলিকুলার ইম্প্যাক্ট টু প্ল্যানেটারি ক্রাইসিস, এবং এটি প্রথমবারের মতো ২০২৫ সালের মে মাসে ভ্যাটিকানে শান্তিসীমাস অ্যানাস প্রো পন্টিফাস ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্মেলনে জেনোভার অ্যালোট্রার প্রেসিডেন্ট মেরিনার দ্বারা উপস্থাপন করা হয়েছিল। এই তথ্যচিত্রটি সেই বৈজ্ঞানিক প্রতিবেদনের কিছু অংশের উপর ভিত্তি করে তৈরি। ন্যানোপ্লাস্টিকের হুমকির বিষয়ে এই ধরনের মৌলিক গবেষণা আল্লাহতাআলা এবং বলিভিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটি সান পাবলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সম্ভব হয়েছে। আমরা কোচাবাম্বার বলিভিয়ান ক্যাথলিক